যে জাতি তার জ্ঞানী গুণী সন্তানদেরকে শ্রদ্ধা করতে পারে না, সম্মান দেখাতে পারে না, সে জাতি তো কখনোই ভালো হবে না, টিকবে না, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত ঘটনা তো আমাদের মধ্যে ঘটেছে সব। এসব নিয়ে তো আমরা কম বেশি সবাই বিরক্ত হয়ে আছে। তা ভাবি, ওই অদূত ভাইয়ের এই শেষ পর্যন্ত তার কি অবস্থা হয়েছে? কি আর বলবো ভাই, আপনারা তো জানেন উনি খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ, কখনো কোনো কাজে ভেঙে পড়েন না। অথচ হঠাৎ করে কি যে হয়ে গেল, আমিও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। এখানে স্থানীয় ডাক্তার তো দেখালাম, কিন্তু কোনো ফল হলো না, সবাই ফেল করলো। অগত্যা কি আর করা, ঢাকাতেই নিয়ে যেতে হবে। যাচ্ছি, দেখা যাক। আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমরা যখন এসেছি ভাইকে দেখার উদ্দেশ্য করে এসেছি, তা আমরা একটু ভাইকে দেখেই যেতে পারি, কি বলেন আপনি? দেখবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসি। হ্যাঁ, কোনো ভয় নেই, নতুন লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশ, কোনো ভয় নেই। তুমি কখন গান লেখা শুরু করেছো বলো তো? আমি আল্লাহ শুরু করেছি আপনার তখন অনেক কিশোর বেলায়। আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, নেভিকো রেডিও। তো ওইটা আমরা গান শুনতাম, নানা রকম বিজ্ঞাপন তরঙ্গ, গানের টালি টালি এসবে গান শুনতে শুনতে। তো একবার আব্বারে জিজ্ঞেস করলাম, তখন আব্বা জীবিত আর কি, পরে মরে গেছে। তো জিজ্ঞেস করলাম যে গান কিভাবে লেখে। আব্বাগুলো যে এর জন্য পড়াশোনা করতে হয় প্রচুর। তো আব্বা আসলে যেটা মিন করছিল যে একাডেমিক পড়াশোনাটাকে এনকারেজ করছিল সে, যে আমি যাতে একাডেমিক পড়াশোনায় মনোযোগ দিই। কিন্তু একাডেমিটা আসলে ওইভাবে হয় নাই, আমার হয় নাই, গানটা হয়েছে। আর আমি একাডেমি চাই না, আমি আসলে গানটাই চাই, একাডেমিক বিষয়টা আমার দরকার নেই। তুমি এই যে এত জনপ্রিয় গান লিখেছ, দেশব্যাপী তোমার নাম ডাক, তো এই পর্যন্ত তো রাষ্ট্রীয় স্বীকৃতি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের একটা স্বীকৃতি, তার মানে পদক তো তুমি পাওনি, এটা কি আশা করো না? না, আসলে পদক নিয়ে কখনোই ভাবি না। আর পদক নিয়ে ভাবলে তো আর আপনি গান নিয়ে ভাবতে হবে না, কারণ পদকের পিছনে নানা রকম রাজনীতি থাকে। মানে যে এটা আমরা দেখতেছি যে পদক যারা পাচ্ছে তারা তাদের কাজটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে কাজটা তুলনামূলক ভাবে পদক পাওয়ার যোগ্য না। আবার যারা পাচ্ছে না, কিংবা যারা পাচ্ছে অনেকে ভালো কাজ করে পাচ্ছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার যোগ্য না। ওরা নানা রকম কনস্পিরেসি আছে, নানা রকম প্যাকেজ আছে, টাকা আছে, পয়সা আছে, চাপ আছে, স্বজন প্রীতি আছে, অর্থ প্রীতি আছে আর কি। তোমার প্রিয় ছবি নাম? প্রিয় ছবি আমি আসলে যেভাবে বলতে চাই, আসলে যেসব ছবি দেখছি আর কি, এসব ছবির মধ্যে আপনার হচ্ছে বেদের মেয়ে জোস্তা, তারপরে আপনার স্বামী কেন আসামি, দস্যুবন্ধন, তারপরে দাতা হাতেম তাই, তারপরে আপনার টাকা আনা পাই, পুরানো ছবি ক্লাসিক আর কি। তারপরে ওরা 11 জন, তারপরে আপনার আবে হায়াত,
আপনার মনে আছে, আমি তো আপনাদের সিনিয়র, আপনিও দেখে দেখতে পারবেন, আমরা যখন ইংলিশ প্যান পড়তাম তখন দেখছি যে হলে আমরা 3rd ক্লাসে দেখতাম 1 টাকা করে তখন টিকিট ছিল, এখন জানি না কত। তোর মধ্যে আপনার চাকুম চাকুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় দিন যে কাটে, এই আর কি। তোমাকে আমি সবসময় দেখি যে হাসি খুশি, তো এত হাসির উৎস কোথায়? এত হাসির উৎস হচ্ছে আমি প্রচুর হাঁসের মাংস খাই, এই হাঁসের মাংস হচ্ছে উৎস। এই সমস্ত ভেক কথা বাদ দাও, রিয়েল কথাটা বলো যে তুমি এত হাসি কোত্থেকে পাও, কেন এত হাসো? কি দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য নাকি? ভেক কথা দাদা, রিয়েল বলতে গেলে দাদা বলতে মার কথা। মা এমন নাই, আছে, মা তো আমার ভিতরে আছে। আমি মায়ের অস্তিত্বই বহন করতেছি আমি মনে করি। তো আমার মা অসুস্থ অবস্থায়, মৃত্যুর অনেক আগে অসুস্থ অবস্থায় বলছিল যে আমি বুঝে গেছি আমার আর মানে সময় নাই, কিন্তু তুই একটা জিনিস খেয়াল রাখবি, তুই কখনো কিন্তু মুখ গোমরা করে থাকবি না, মন খারাপ করে থাকবি না, সবসময় ফুর্তিতে থাকবি, আনন্দে থাকবি। হ্যাঁ, তখন থেকে আমার ইচ্ছা আর কি মানে অসম্পূর্ণ থাকে যে আসলে কষ্টের ভিতরে হাসি। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকে। চলেন একসাথে একটু চাটা খায় আগে, তারপরে আমি তো আর কিছুই ভাবতে পারছি না। তোর বাবার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, একেবারে ভয়ানক অবস্থা। আমি যে কি করব কিছুই ভাবতে পারছি না। মা প্লিজ মা, তুমি যদি এরকম করো তাহলে আমি একা হয়ে যাবো না মা। দেখো মা, তুমি আমি আমরা মিলে বাবাকে বড় ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখালে ভালো চিকিৎসা হলে বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে মা। তুমি টেনশন করো না মা প্লিজ। শোন মা, আমার তো আর কেউ নেই তুই ছাড়া। আমার ভরসার জায়গা, আমার আস্থার জায়গা কেবলমাত্র তুই। তুই কি সেই জায়গায় থেকেছিস? আমি তো তোর উপর আস্থা রাখতে পারছি না। তোর ডিসিশন গুলো, তোর ইচ্ছেগুলো ইচ্ছে মতন করে তুই সাজাচ্ছিস। আমি কি তাই চেয়েছিলাম? মা তুমি যা চাও ঠিক তাই হবে মা, প্লিজ মা, আর টেনশন করো না প্লিজ মা। আমার বাবা যে অসুস্থ সেটা তুমি জানো? তুমি জানো তাকে যে ডাক্তার দেখাতে হয়েছে সেটা তুমি জানো? আমি জানি, তাও তুমি খুব ভালো করে জানো, কিন্তু তুমি একবারও খোঁজ নাও। খোঁজ নেওয়া তোমার কোনো প্রয়োজন মনে হয়নি। তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কোনোভাবেই জানা। কোথায় তুমি কোথায় আমি, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। তোমার কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। তোমার আছে শুধু ফুর্তি ফুর্তি ফুর্তি। মানুষ মারা গেলেই তোমার কি যায় আসে, আমি মরে গেলে তোমার কি যায় আসে? তোমার ফুর্তির কোনো অভাব হবে? কোনোদিন অভাব হবে? কি মনে করো তুমি নিজেকে? তোমার সাথে আমি কেন মিশি জানো? আমার সিকিউরিটির জন্য, অনলি ফর মাই সিকিউরিটি, নাথিং এলস। আমার সাথে কথা বলার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি কি কোনো মানুষ, কোনো মানুষের পর্যায়ে পড়ো তুমি? না তো, না, আমি কোনো মানুষের পর্যায়ে পড়ি না তো। আমি যদি মানুষের পর্যায়ে পড়তাম তাহলে তো আমি গম্ভীর হয়ে থাকতাম, আমার ভিতরে হাসি খুশি কিচ্ছু থাকতো না, ফুর্তি থাকতো না। আর তোমার সাথে আমার যায় না, তোমার ফ্যামিলির সাথে আমার মেলে না, এটা তো সত্যি। তুমি তো সত্যিবাদী, আমার তো তোমার সাথে যাবে না। আর তুমি তোমার ফ্যামিলির কথা বললা, তো তোমার ফ্যামিলি যে কিসের উপর দাঁড়ানো সেটা তুমি জানো? যেখানে তুমি থাকো, যে বাড়িতে তুমি ঘুমাও, খাও, দাও, স্বপ্ন দেখো, এটা তো একটা অন্তঃশাসন্য জায়গা, ফলস, ফাঁপা, ব্ল্যাঙ্ক। আমি তো তোমার সাথে নাই।
আমি কারো সিকিউরিটি